একটাই ঘটনা বলবো, যেটা মানে একদিনের ঘটনা নয়। আচ্ছা, মানে আমাদের কিছু সময় ধরে আমার একার নয়, আমার কয়েকটা বন্ধুর একসাথে ফেস করা কিছু ঘটনা। এবার আমি পিছন ফিরে ব্রাশ করছি, ঠিক আছে, আর ও আমার মানে বাথরুমের দিকটা করে শোয়া, মানে একদম চাদর ফাদর লেপ টেপ মুড়ি দিয়ে শোয়া। আমি ব্রাশ করছি, হঠাৎ করে দুম আওয়াজ হলো, আমি মাথাটা ঘোরালাম, দেখলাম যে আমাদের দরজাটা বন্ধ। হ্যাঁ, ডোর স্টপার কিন্তু আটকানো ছিল, বন্ধ। আর দেখবে গোল লকগুলো হয় না, যেটা পিছনে বাটন থাকে, বাটনটাও প্রেস করা লক। একটি মেয়ে যার বড় বড় চুল, এরকম করে চুলটা করছে আর বলছে তোদের কাউকে এখানে থাকতে দেবো না। এবারে যখন একটা বন্ধু আমাকে বলছে গল্পটা, ও পাশ থেকে শুনে বলছে, আরে তুইও এরকম স্বপ্ন দেখেছিস? আমি এরকম একটা মেয়ের স্বপ্ন দেখেছি। তো আমি না, আমার ওই বন্ধুর আরেকটা বন্ধু ছিল তৃষা, ওকে বললাম যে শোন না, ও এত তাড়াতাড়ি ওখানে গিয়ে চুল আছড়াচ্ছে কী করে রে, মানে ওই যে ডিস্টেন্স, এই জন্যই বলছিলাম বারবার, এত দূর থেকে আমরা হেঁটে আসছি সবাই একসাথে, ও আগে অত পৌঁছে চুলও আছড়াতে শুরু করে দিল, এটা কী করে সম্ভব? বলে না, আমি ওকে বলে জাস্ট পিছনে আরেকজনকে বলতে যাব, ঘুরে দেখি ওই মেয়েটা ওখানে, ওই মেয়েটা এইখানে। বা আমাদের ভালোর জন্য হতে পারে, কারণ পরে জানতে পারি আস্তে আস্তে যে ওই জায়গাটা প্রচুর মানে অপকর্ম হতো মেয়েদের সাথে, বা ওইখানে ভিতর থেকে একটা লেক গেছে ওই রিসর্টটার, সেই লেকের মধ্যে ফেলে দেওয়া হতো। আর সেইটা হয়েছিল 407C-তেই, যেটাতে আমি রুমটাতে লক হয়েছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মে, যার থিমটাই একটু ডার্ক। এটা বলতে বলতে এখন একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। যাই হোক, আজকে যিনি এসেছেন আমাদের স্টুডিওতে, অফকোর্স ট্রু প্যারানর্মাল ইনসিডেন্ট শোনাতে, তার সঙ্গে পরিচয়টা আমি বলবো, কিন্তু তার আগে রেগুলারলি যেই কথাগুলো বলা হয় সেগুলো আগে বলে দিই। সেটা যে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। আমাদের এখানে একজন অতি পরিচিত আমাদের ভাইয়ের মতনই, তার নাম হচ্ছে অম্লান চক্রবর্তী। He is a quite renowned and prominent face in terms of music direction and composer আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, বাংলা সিনেমা জগতে, এবং ঘটনাচক্রে ও শিলিগুড়িরই, এবং ওর স্ত্রী সে কলকাতার মেয়ে, এবং প্রফেশনালি শি ইজ অলসো আ সিঙ্গার, এবং তার নাম হলো সোহিনী। আজকে ওই আমাদের গেস্ট, আমাদের এই হট সিটে, এক্সপিয়ারের হট সিটে আজকে সোহিনী হচ্ছে গেস্ট। তো সোহিনী সম্পর্কে আমি জাস্ট এইটুকুন বলতে পারি যে শি ইজ আ মাল্টি ডাইমেনশনাল ওম্যান, প্রফেশনাল সিঙ্গার তো বটেই, আর বাকিটা সোহিনীর কাছ থেকেই শুনবো। সোহিনী, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি খুব ভালো আছি। শিলিগুড়ি এসে আরো বেশি ভালো লাগছে। এখন তো মাঝে সাঝেই আসা হয় নাকি শিলিগুড়ি? আমার ভালো লাগে আর কি শিলিগুড়িতে, কলকাতার গরমের থেকে এখানে এসে আমি একটুখানি রিল্যাক্সড হয়ে যাই। অ্যাবসলিউটলি। সো সোহিনী, উই বিট ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ আমাদের দর্শকদের জন্য। আমি প্রথমত তো আমি শিলিগুড়ির বউ। আমি প্রফেশনালি সিঙ্গার। আমার একটা ছোট বুটিক আছে। আমি একটা পডকাস্ট, আমিও একটা শো হোস্ট করি। আচ্ছা। তো এই নিজের কাজ নিয়ে থেকে আমি একটা ছোট্ট দুষ্টু একটা বিহু বলে একজন বাচ্চা, সবাই তোমরা দেখেছো, ওর মা, বিহুর মা। আর কিছু আমার পরিচয় নেই। আর ওয়েন উই আর টকিং অ্যাবাউট প্রফেশনাল সিঙ্গিং, মানে তুমি কী ধরনের মিউজিক করো, বা কী ধরনের কাজ করো, বা তোমার কিছু কাজ যেগুলো অলরেডি পাবলিশড, এয়ার্ড, এরকম কিছু? আমি গান তো সব রকমই গাই। আমি ছোটোবেলা থেকে মানে আমার পুরো ফ্যামিলিটাই মিউজিক্যাল ফ্যামিলি। আমি 3 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছি। আমার বাবা 25 বছর মান্নাদের সাথে বাজিয়েছেন আর কি। আচ্ছা। তো আমার বাবা, মানে আমার পুরো ফ্যামিলি গান বাজনা। তো
সেই সূত্রে হয়ে গেছে আর কি, আমার রক্তেই ছিল, আমি গান গাইতে গাইতেই বড় হয়েছি। আর প্রমিনেন্ট কাজ বলতে আমি করছি, ছবিতে কিছু গান গাইছি। রিসেন্ট আমি গাইলাম খাদান বলে একটা ছবি বেরিয়েছিল, Of course. হ্যাঁ ওটাতে একটা গান আমি যিশু সেনগুপ্ত আর জি দেবদার, আর দেব, হ্যাঁ right. ওটাতে একটা গান গেয়েছি আমি, ফিরাইয়া দাও। আরও আছে, অম্লানেরও কিছু ছবিতে গান গেয়েছি। তো চলছে কাজ, টুকটুক টুকটুক করে এগোচ্ছে। বেশ, তাহলে পরে আজকে আমরা যেই ঘটনাটা শুনবো, একটা না দুটো? একটাই ঘটনা বলবো, যেটা মানে একদিনের ঘটনা নয়। আচ্ছা, মানে আমাদের কিছু সময় ধরে আমার একার নয়, আমার কয়েকটা বন্ধুর একসাথে ফেস করা কিছু ঘটনা, একদিনের নয়। সেটা শুনতে শুনতে মানে বলতে বলতে গেলে বুঝতে পারবে আর কি কীরকম ঘটনাটা। বেশ, শুনি তাহলে। আমি সালটা হচ্ছে তোমার 2012, মানে তখন জাস্ট আমি ক্লাস 12 দিয়েছি। আমি একটা সিঙ্গিং রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলাম। তো যা হয় আর কি, একসাথে বন্ধু বান্ধবরা থাকবো, মানে যে কজন আমরা সিলেক্ট হয়েছিলাম, আমাদের ওখানে একটা হোটেলে রাখা হতো। হোটেল বলবো না, সেটা একটা রিসর্ট কলকাতাতেই, তো আমি নাম নিচ্ছি না। তো ওখানে আমাদের দিয়ে শুরু হয় যে এরকম আমরা থাকবো, থেকে আমাদের ওখানে গ্রুমিং হবে, রিহার্সালস হবে, মানে শ্যুটের দিন আমরা শ্যুটে যাব, আবার ফেরত। তো আমরা ইনিশিয়ালি মানে মেয়েদের একটা আলাদা ব্লকে রেখেছিল, আলাদা বিল্ডিংয়ে, ছেলেদের একটা আলাদা বিল্ডিংয়ে। তো আমরা যেই রিসর্টটায় ছিলাম, সেই রিসর্টটা বেশ পপুলার রিসর্ট, এবং সেখানে এখনও মানে এখনকার দিনেও প্রচুর রকমভাবে শ্যুট হয়, মানুষ ঘুরতে যায়, সব কিছুই হয়। কিন্তু ওটা না, কীরম বলবো, ধরো আমাদের যেই দিকটা দেখানো হয় শ্যুটের জন্য হোক, বা যারা ঘুরতে যায় যেখানে থাকে, সেটা ধরো ছোট্ট একটা জায়গা, যেটা আমরা দেখতে পাই, বা যেখানে লোকে আমরা ঘুরতে যাচ্ছি, এখন আমিও গেছি তারপরে, কিন্তু সেটা আমাদের লোকজনদের রাখা হয় সামনের একটা পোর্শনে, জাস্ট হোটেলটা সামনে পুল আছে এরকম জায়গায়, কিন্তু পিছনটাটার কত বড় রিসর্টটা সেটা অর্ধেক লোক জানে না। আচ্ছা, ঠিক আছে, তো ওইখানে হিউজ এরিয়া নাকি? হিউজ মানে আমি কিরম বলবো, ধরো এইটা তো আমরা মানে এই চত্বরটা, যেটা ধরো আমরা বাঘাযতীন পার্কে যেখানে আছি, সেটা ধরো দুটো বাঘাযতীন পার্ক মিলিয়ে এত বড় চত্বর হবে, বিশাল বিশাল বড় চত্বর, সেটা কেউ জানি না। মানে ধরো আমি একটা বাড়িকে আমরা ফোকাস করি, ধরো এই বাড়িটাকে আমরা ফোকাস করি হোটেল হিসেবে, পিছনে কতটা জায়গা সেটা কেউ জানে না। তো পিছনের ওই বিল্ডিংগুলোতে আমাদের রাখা হতো, একটা বিল্ডিংয়ে মেয়েদের রাখা হতো, একটা বিল্ডিংয়ে ছেলেদের রাখা হতো, একটা বিল্ডিংয়ে গ্রুমাররা কেউ থাকতেন যদি থাকতেন কোনো দিন, আর আরও অন্য রিয়েলিটি শোর কিছু পার্টিসিপেন্টদের অন্য বিল্ডিংয়ে রাখা হতো, এরকমভাবে হতো। তো যাই হোক, আমাদের খুব মজায় মজায় শুরু হয়েছিল একসাথে থাকা, বন্ধু বান্ধব হই হুল্লোড়। তো আমরা প্রথমে থাকতাম, আমি আমাদের রুমের গল্পটা দিয়ে শুরু করি, তারপরে আমি বাকিগুলোও আসছি, কারণ আমরা লিঙ্কটা তাহলে খুঁজে পাবো যে কী বলতে চাইছি। তো আমাদের যেই ব্লকটাতে রাখা হয়েছিল, সেটা গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি ধরো 10-12টা রুম দিয়েছিল মেয়েদের জন্য, কারণ একটা রুমে তো একা থাকবো না কেউ, আমরা 2-3 জন করে থাকতাম। তো প্রথম কদিন আমাদের গ্রাউন্ড ফ্লোরে দারুণ কাটছিল, কোনো ভয় ডর আমাদের কিচ্ছু লাগেনি। আর সত্যি কথা বলতে আমি প্রচণ্ড ভীতু, হ্যাঁ মানে এইটা কিন্তু প্রথম কেউ বললো আমাদের এখানে, আমি ভীষণ ভীতু। বাট ওই ঘটনাটা না হলে, এই যে হোটেলে গেলে, তখন তো একদম বয়সটা কম, হ্যাঁ তখন আরো বেশি মানে মজায় কেটে গেছে, এক্সাইটমেন্টটা অনেক বেশি, হ্যাঁ মানে ভূত হতে পারে, বা হোটেলে গেলে এরকম এক্সপিরিয়েন্সগুলো হয়, সেটা আমার কোনো আইডিয়াই ছিল না। এখন গেলে যেমন আমি অন্য হোটেলে ভাবি যে নেই তো, মানে ওই ঘটনার পর থেকে তখন আমাদের কিছু এসে মাথায় আসেনি। এবারে যাই হোক, আমাদের গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছিল। তো ঘটনাচক্রে ওই রিসর্টটা বিয়ে বাড়ির জন্য অনেক সময় ভাড়া দেওয়া হয়, আচ্ছা, যেরকম হয় আর কি, হয়ে থাকে রিসর্ট দেওয়া হয়। তো আমাদের কোঅর্ডিনেটর একদিন বললেন যে তোমরা সবাই 4th ফ্লোরে শিফট করবে আজকে, বিয়েবাড়ির জন্য রুম ভাড়া হয়েছে, তো বিয়েবাড়ির গেস্ট যারা তারা এই গ্রাউন্ড ফ্লোরটায় থাকবে। তখনই একটা দুটো কথা মাথায় আসে যে যদি গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের শিফট করতে হয়, তাহলে গেস্টরা কেন উপরে থাকলো না? গ্রাউন্ড ফ্লোরে তো সবসময় রুম দেখবে হোটেলের উপরের দিকে বুক বেশি হয়, গ্রাউন্ড ফ্লোরে সবার লাস্টে হয় একটা হোটেলে, তাই তো? গ্রাউন্ড ফ্লোরটাই ওরা চাইছে, উপরের রুমগুলো, আর মানে আমাদের শিফট যে করা সেটা 4th ফ্লোরে, তাহলে 1st, 2nd, 3rd কোথায় গেল, কেন করলো? মানে ওরা তো 1st ফ্লোরে আমাদের শিফট করতে পারতো, একেবারে 5 তলা, একদম 5 তলায় টপ ফ্লোরে। তো ঠিক আছে, তো অত মাথা ঘামাইনি, বলেছে সবাই হুড় করে। এবার আমাদের তখন বয়স কম, তখন আমরা ভাবলাম যে আমরা সব সিঁড়ি দিয়ে চলে যাব, ট্রলিগুলো লিফটে দিয়ে সিঁড়ি দিয়ে যাব, কিন্তু ওরা কিছুতেই আমাদের সিঁড়ি থেকে যেতে দেবে না।
আচ্ছা, বলছে না তোমরা সিঁড়ি দিয়ে যাবে না। এবারে ধরো লাইন পড়ে গেছে এতগুলো মেয়ে, সবাই যদি লাগেজ গুছিয়ে নিয়ে ওঠে, দুটো মেয়ে উঠতে হয় ছোটো ছোটো লিফট, মানে ওই বড় লিফট যে বড় হোটেলের মতো সেটাও না কিন্তু। এবারে কত লাইনে দাঁড়াবো, আমার মনে হচ্ছে লাগেজগুলো ভাই তোরা নিয়ে যা, আমরা হেঁটে চলে যাচ্ছি। কিছুতেই দেবে না। এই কিছুতেই দেবে না, এটা কে, মানে হোটেল কর্তৃপক্ষ? হোটেল কর্তৃপক্ষ না, আমাদের যারা আমাদের কোঅর্ডিনেটর ছিলেন, বা যারা আমাদের এরকম কয়েকজন দিদি ছিলেন যারা আমাদেরকে দেখাশোনা করতেন আর কি। তো তারা আমাদের, না তোমরা কেউ যাবে না। এবারে নিশ্চয়ই হোটেল কর্তৃপক্ষ বলছে না। না, আমি বলেছিলাম যে কেন যাব না, আমরা তো পারবো হেঁটে উঠতে, বয়স তো হয়ে যায়নি, কিছুতে দেবে না। তো নিশ্চয়ই হোটেল থেকে বারণ করা ছিল বলেই দেয়নি আর কি। তো ঠিক আছে, প্রথম দিন আমরা আর কিছু করিনি, চলে গেছি। তো সেই দিনকারই রাত্রিবেলা, সেই দিন যে শিফট করলাম, প্রথম দিন থেকে আমরা রাত্রিবেলা থেকে আমাদের সাথে জিনিসগুলো ঘটতে শুরু করলাম। আমার রুম নাম্বারটা এখনও মনে আছে, 407। এবার আমি একটু রুমটার ডেসক্রিপশন দিই। রুম আর 4th ফ্লোরে সব কটা রুমই এরকম, মানে ডুপ্লে সুইট টাইপের। আচ্ছা, ঠিক আছে, মানে ধরো এরকম একটা হল রুম, ওটা পুরোটা 407। এবারে দুটো বেডরুম আছে ওর মধ্যে, একটা 407A, একটা B, আর ছোট্ট একটা কাঠের সিঁড়ি যেরকম হয় ডুপ্লেতে, তার উপরের রুমটা হচ্ছে 407C। এবার আমার বরাবরই একটু আলাদা থাকবো, তখন একটু ছোট তো, সিঁড়িওয়ালা উপরে ঘরে থাকবো, এরকম একটা ব্যাপার ছিল, ফ্যাসিনেশন। তো আমি বললাম যে আমি 407Cটা নেবো, যে আমার সাথে থাকতে চাস থাকতে পারি, সে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি 407Cটা নিলাম। আর ঠিক 407C এর পাশেই লাগোয়া একটা দরজা ছিল কাঠের, ওই দরজাটা আমাদের বলে দিয়েছিল স্ট্রিক্টলি, আমাদের না প্রথম থেকেই অনেক কিছু স্ট্রিক্টলি বারণ ছিল। এই বারণগুলো তখন বুঝতে পারছিলাম না কেন বারণ। হ্যাঁ, বারণ ছিল ওই দরজাটা খুলবে না। এবারে তুমি একটা জায়গায় থাকছো, একটা রুমে থাকছো, পাশের দরজা, এবার তুমি যদি বারণ করো তাহলে তুমি তালা দিয়ে রাখো, তুমি তালাও দাওনি, দরজাটা খোলা, কিন্তু বারণ যে তুমি যেতে পারবে, দরজা খুলতে পারবে না। আমি আর এমনি ল্যাচ লাগানো নাকি? হ্যাঁ, ল্যাচ লাগানো, বাট তুমি লক নেই। তো আমরা কিছু করিনি, কারণ আমাদের সারাদিন কেটেই যেত রিহার্সালে, সময় পেতাম না, রুমে কতটুকু টাইম আর থাকতাম। তো আমরা সেদিন রাত্রিবেলা, আমরা সকালে তো শিফট করে যাই, তারপর আমরা সারাদিন আর ছিলাম না রুমে। রাত্রিবেলা আমাদের সেদিনকার একটুখানি মানে আড্ডা ফাড্ডা মেরে রিহার্সাল করে খাওয়া দাওয়া করে আমার এক বন্ধুর পায়ে লিগামেন্টে চোট লাগে। আচ্ছা। তো ওকে নিয়ে আমরা একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি, যে ওর পায়ে লেগেছে, আর অতটা হেঁটে আসে, মানে ডিস্টেন্সটা কেন এই ঘটনাগুলো বলছি ডিস্টেন্সে নিয়ে, কারণ এই তাহলে তুমি লিঙ্কটা খুঁজে পাবে যে কেন কী অবস্থায় হলো। তো অনেক দূর থেকে আমরা হাঁটতে 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 এসছি রুমে এসে, আর আমাদের না করিডোরের মধ্যে ওই ফিল্টার রাখা থাকতো, সেখান থেকে জল ভরে আমাদের নিয়ে নিয়ে রুমে যেতে হতো। তা আমি সবার আগে, সবাই সেদিনকার খুব মজায়, ভালো রিহার্সাল হয়েছে, ভালো সব কিছু হয়েছে, গান বাজনা ভালো হয়েছে, নিজের পছন্দের গান পেয়েছে আর কি সবাই। তো যাই হোক, তো জল ভরে আমি জাস্ট 407C সিঁড়ি দিয়ে উঠতে যাব, আমার না কিরম একটা লাগলো যে মনে হলো কেউ একটা দাঁড়িয়ে আছে বা কিছু, মানে হঠাৎ করে হয় না, মানে তুমি হেঁটে যাচ্ছ, ধরো তুমি সোজা তাকানো, কিন্তু তোমার ডান দিকে যদি কেউ থাকে তা তোমার মনে হবে না যে কিছু একটা আছে। জাস্ট উঠতে যাবো তখন, তো আমি আর অত গা করিনি জিনিসটা, তখন অবধি আমার মাথায় কিন্তু এই ভয়ের ব্যাপারটা আসেনি। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। এবার আমি খুব কালী ঠাকুর ভক্ত, তো আমার মা একটা কালী ঠাকুরের ছবি দিয়েছিল আমার সাথে, যে তুই এটা রাখবি যদি কিছু অসুবিধা হয় কখনো। তা আমি রুমে গিয়ে না বললাম যে না আমি একটু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, বলে আমি ঘুমিয়ে পড়লাম, জাস্ট শুয়ে ঘুম। আর বাকি আমার সাথে কে শুয়েছে ওই দিন রাত্রিবেলা, কোন, আমি 2-3 জনকে বলে রেখেছিলাম তোরা আসিস শুতে, তার মধ্যে কে শুয়েছে আমি জানি না। তো হঠাৎ করে, এটা আমি বলছি ধরো 11টা 11:30 কথা, রাত্রি 2:30 নাগাদ আমার এক বন্ধু, যে আমার মানে বেস্ট ফ্রেন্ড আর কি, ও আমাকে ডাকছে, আমার ডাকনাম গুড়িয়া, ওট ওট ওট, আমি ভয় পেয়েছি। এবার আমি বললাম যে কালী ঠাকুরের ছবি নিয়ে শুয়ে পড়, আমি আর অত করিনি। তো বলছে কি, আরে শোন না, ভয় পেয়েছি। আমি না ভাবছি কি যে আমাকে মনে হয় জাগানোর জন্য প্র্যাঙ্ক করছে, যা রাত বন্ধু বান্ধবরা করে। আচ্ছা, তো আমার প্রচণ্ড, মানে আমি ওকে ভালোবেসে একটা অন্য নামে ডাকতাম, আমার নাম স্বাগতা। আচ্ছা শোন, আমাকে এখন ডিস্টার্ব করিস না, ঘুমা, আমি কালকে কথা বলছি এসব। বলছে শোন ভাই, আমি সত্যি ভয় পেয়েছি, ওর দেখি দরদর করে ঘামছে। বললাম কী হলো? বলছে আমি না ওই দরজাটা খুলে বাইরে ছিলাম এতক্ষণ। আমি বলছি কেন, বারণ করেছে না? মানে আমি খুব ওবিডিয়েন্ট, আমাকে বারণ করেছে মানে আমি খুলবো না। আর তুই কেন করতে গেছিস সেগুলো? বলছে জানিস ওদিকে কী আছে? নাম কি? বলছে একটা ছাদ। আমি ছাদ আছে, তো ছাদ থাকলে কেউ বারণ কেন করবে?
বলছে এই ছাদটা পুরো এই ব্লকটাকে পুরোটাকে মানে কভার করে আর কি, মানে একটাই ছাদ যেটা পুরো বিল্ডিংটা connect করে। জুড়ে হ্যাঁ কানেক্ট আচ্ছা, করে, কিন্তু ন্যাড়া ছাদ। আচ্ছা তো আনলাম যে হ্যাঁ ঠিক আছে, তো কী মানে ভয় পাওয়ার মতন কী? বলছে জানিস আমি 12টার সময় বাবার সাথে কথা বলতে বলতে ছাদে গেছিলাম, এখন 2:30 বাজে, এখন আমার জ্ঞান এসছে আমি ছাদে দাঁড়ানো। ও যে বাবার সাথে কথা বলে ফোন রেখেও যে ছাদে দাঁড়িয়েছে, ও তারপর থেকে আর কিছু মনে নেই। ওই দূরে মানে এটা অ্যাকচুয়ালি প্রপার কলকাতায় না, এই রিসর্টটা একটু বাইরে আউটস্কার্টে হাওড়ার দিকে। তো বলছে দূরের স্টেশনে আমি দেখছি যে একটা লাইট কিছু একটা ব্লিঙ্ক করেছে জোরে, মানে কিছু ভালো মতন। তো সেটা থেকে আমি রিয়েলাইজ করেছি আমি ছাদে দাঁড়িয়ে আছি। বলছে আমার ফোনটা মানে লাইটের থ্রু দিয়ে সম্বিতটা ফিরলো আর কি। হ্যাঁ মানে ধরো দূরে একটা কিছু ফ্ল্যাশ হয়েছে, ওর মনে হয়েছে মানে ও তখন আর কি সম্বিত ফিরে পাবে, হ্যাঁ হ্যাঁ। মানে ও ঝটকা লেগেছে যে আমি কোথায়। আর কোইন্সিডেন্টলি ও প্রচণ্ড ভীতু, মানে ও ওরকম রাত্রিবেলা ছাদে যাবার মেয়েই নয়। বলছে আমি ও তখন হয়ে গেছে যে মানে ও কিছু দেখেনি, কিন্তু ও যে ছাদে এটা দেখেও ভয় পেয়ে গেছে অত রাত্রে। বলছে আমার ফোন রিংয়ে, আমার ফোনে 45টা মিসড কল। বলছে আমার মা ফোন করেছে, তারপরে যে ফোনটা ওর বাবার সাথে কথা বলতে বলতে রেখে দিয়েছে, তো বলে রাখেনি, তো বুঝতে পারছো। বলছে আমার ফোন বাড়ির লোক রিংয়ে, চিন্তা- হ্যাঁ বাড়ির লোক চিন্তা করছে যে কী হলো ফোনটা। আর আমাকেও মনে হয় করেছিল, আমার ঠিক মনে নেই। আমার ফোন সাইলেন্ট করে আমি ঘুমাচ্ছিলাম, তো ও আমাকে এসে বলছে গুড়িয়া এরকম এরকম ব্যাপার, বলে মেয়েটা রাত্রি থেকে ঘুম জ্বর। আর আমি তো মানে আমি তখন আর কিছুই শুনছি কিন্তু ঘুমিয়ে পড়ছি, এরকম একটা ব্যাপার। তা বললাম তুই শুয়ে পড়, ওষুধ ফষুধ খেয়ে শো, ঠিক আছে কোনো অসুবিধা হবে না। তো এই যে শুলাম, তারপর থেকে কিন্তু আমি ঘুমানোর চেষ্টা, কিন্তু মানে ঘুমাচ্ছিলামই, আর আমি ওকে কাটিয়ে আমি ঘুমানোর চেষ্টাই করছিলাম, কিন্তু ঘুমটা হলো না। কেন হলো না? ওই দরজাটা কিন্তু তারপর থেকে ও বন্ধ করে দিয়েছে। আর আমাদের রুমগুলো ছিল সেন্ট্রাল এসি, মানে কোনো এসি আলাদা করে কিন্তু কিছু ছিল না। সুতরাং তোমার হাওয়া দেওয়ার এই সেই কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। কিন্তু কনস্ট্যান্ট সারা রাত মনে হলো ওই সিঁড়িটা দিয়ে কেউ উঠছে নামছে, মানে পায়ে একটা দপ আওয়াজ। তবুও আমি মনকে বোঝালাম যে হয়তো নিচের 407 এ বিতেও তো মেয়েরা আছে, আবার 407-এর হল রুমেও সোফা কাম বেড ছিল, ওইখানেও কেউ ঘুমাচ্ছে, সেই হয়তো করছে। বললাম অত ভেবে লাভ নেই। ভয়টা পেলাম পরের দিন সকালবেলা। এবার সকালবেলাও যে এরকম প্যারানর্মাল জিনিসপত্র ঘটে, সেটা আমার জীবনে প্রথম। ওটা মানে আমি ওটাই আমার প্রথম দেখা ভূতের ঘটনা, আর ওটাই শেষ, আমি আর চাই না। তো যাই হোক, সকালবেলা উঠে 6টা বাজে, 6টা সাড়ে 6টা বাজে, তো দেখলাম আমার এই বন্ধুটার ভীষণ জ্বর। আচ্ছা তো ও বললো যে আমি আজকে যেতে পারবো না। আমরা সকালবেলা যোগা করতে যেতাম, সেটাও অত দূর যেতে হতো হেঁটে হেঁটে। তো বললো আমি আজকে যেতে পারবো না, আর আমি যাবো না, তুইও থাক, কারণ আমার একটু ভয় লাগছে আর আমার শরীরটাও ভালো না, তো তুই থাক আমার কাছে। বললাম ঠিক আছে আমি থাকছি। দিয়ে আমাদের কিন্তু সবাই চলে গেছে, মানে ওই রুমে ওই পুরো বিল্ডিংটার মধ্যে আমি আরও। এইবারে ও বললো যে শোন না, আমার খুব ভয় লাগছে, একটা কাজ করি, আমাদের 407 এর দরজাটা খোলা রাখি। আচ্ছা বলে ও নিজেই খুললো, না আমি খুললাম, যাই হোক কেউ একটা খুলেছিল, খুলে ডোর স্টপারটা আটকে দিয়েছিলাম যাতে কোনো রকম ওই হাওয়ার চক্কর না হয়, বন্ধ না হয়, কিছু না হয়। আর আমাকে ও বললো, মানে ধরো বেডটা এরকম, দরজাটা এরকম, আর বাথরুম এদিকটা, ছোট্ট রুম। এবার ও আমাকে বললো তুই বাথরুমের দরজা বন্ধ করিস না, তুই ব্রাশই তো করবি, তুই দরজাটা খুলে কর। এবার আমি পিছন ফিরে ব্রাশ করছি, ঠিক আছে। আর ও আমার মানে বাথরুমের দিকটা করে শোয়া, মানে একদম চাদর ফাদর লেপটে মুড়ি দিয়ে শোয়া। আমি ব্রাশ করছি, হঠাৎ করে দুম আওয়াজ হলো, আমি মাথাটা ঘোরালাম, দেখলাম যে আমাদের দরজাটা বন্ধ। হ্যাঁ, ডোর স্টপার কিন্তু আটকানো ছিল, বন্ধ। আর দেখবে গোল লকগুলো হয় না, যেটা পিছনে বাটন থাকে, বাটনটাও প্রেস করা লক। এবার আমি ও না মাথাটা ঘুরি, আর ও আমার থেকে 3 বছরের বড়, আমি হচ্ছে ওখানে সব থেকে ছোট। আমি ওকে ঘুরে বললাম দরজাটা কে বন্ধ করলো? ও না ও নিজে, আমি যাতে ভয় না পাই, ও বলছে মানে কাঁপতে কাঁপতে আমি করছে। আর আর আমি ওই সময় মানে এখন আমার হাসি পাচ্ছে, ওই দিনটা মানে জীবনে ভুলবো না। আমি কি করলাম, ব্রাশ তো ফেলে আমি জাস্ট খাটের উপর, আমি আর কিচ্ছু দেখলাম না, শুধু আমার ফোনটা ছিল, আমি ফোনটা হাতে নিলাম, দৌড় নিচে। আমার বন্ধু জ্বর হয়েছে, কী হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি ওকে ফেলে দৌড় নিচে।
ওনা আমি আমি অসুস্থ করে করে ও দেখলাম নামলো। নেমে আমরা আর কোথায় যাব, কতটাই বা নামতে পারবো। আমরা 407 এতে গিয়ে বসে রইলাম, মানে ওই রুমের মধ্যেই আছি কিন্তু আমরা। আর তুমি ভাবো এটা কিন্তু সকালবেলা হচ্ছে, 6টা 6:30 বাজে। আমি নিচে গিয়ে এবার আমি মেন্টালি প্রিপেয়ার্ড, যদি কেউ আসে আমি বারান্দা দিয়ে ঝাঁপ দিয়ে দেবো, এরকম। মানে আমি এতটাই তখন ভয় পেয়ে গেছি যে দরজা কে বন্ধ করছে, মানে এত তো তখন ম্যাচিউরিটি না। এটা অ্যাবসলিউট যে ও তো বন্ধ করেনি, ও তো বন্ধ করেনি, ও শুধু আমার তুমি মন যাতে রাখার ভয় না পাও হ্যাঁ, সেজন্য ও বলেছে আমি। আর আমি মুখ চোখ দেখেই বুঝতে পারছি ও করেনি বন্ধটা। আমি জাস্ট মানে আমি 407 এতে বারান্দা ছিল, আমি বারান্দার সামনে গিয়ে দাঁড়িয়েছি যে থল যদি কেউ আসে আমি তুই দুজনে কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো, নিচে কেউ ধরলে ধরবে, নাহলে যা হবে দেখা যাবে। আমি কিচ্ছু জানি না, ভূতের ভয় আমি মরবো না কিন্তু। তা এবারে ওই যে রুমে ঢুকলাম, তারপরে ওই যে সিঁড়িটা আগের দিন যে রাত্রে ওঠা নামার আওয়াজ ওইটা আবার শুরু হলো, টক 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 টক, মানে উঠছে কেউ নামছে। আর কিন্তু পুরো মানে এত ফাস্ট বললাম যে এত ফাস্ট আওয়াজ না, কিন্তু মানে একদম সিঁড়ি দিয়ে ওঠার মতনই আওয়াজ। তো ওটাকেও ইগনোর করলাম, মনকে বোঝাচ্ছি আর কি। ইন দ্য মিন টাইম 407 মেন দরজাটায় কেউ নক করেছে, সত্যি নক করেছে। আর তখন তো মানে থল আমাকে, মানে আমি ওকে ও আমাকে আটকে রেখেছে, তুই কিন্তু কিছু করিস না, লাপটাপ দিস না কিন্তু, একসাথে গিয়ে দেখবো যে হবে দেখা যাবে, ফেস করে নেবো দুজনে। গিয়ে আমরা দরজাটা খুলি, দেখি যে আমাদের আগের দিন রাতে যেই বন্ধুটার পায়ে চোট লেগেছিলো লিগামেন্টে, ও এবার আমার মাথায় ছিল না যে ও যেতে পারেনি যোগা করতে, কারণ ওর পায়ে লেগেছিল। তো দেখি ও হাউ মাউ করে মানে একটা মানে অদ্ভুত একটা কিরকম একটা করছে পাগলের মতন, মানে ও কাঁদবে না ভয় পাবে, দরদর করে ঘামছে। ও ছিল 403-এ, আমাদের ঠিক উল্টো দিকের রুমটাতে। ও এসে বলছে রিয়া আমি খুব ভয় পেয়েছি। আর ও কিন্তু জানে না আমাদের সাথে কি হয়েছে, ঠিক আছে, আমাদের রুমে কি হয়েছে ও জানে না, আর ওর সাথে কি হয়েছে আমরা জানি না। আমি তো জানি না যে ও আছেও। এবারে হয়ে গেলাম আমরা 3 জন একসাথে, মানে 3 জনেই ভূতের ভয় পেয়েছি। ও কিছু এক্সপেরিয়েন্স করেছে? হ্যাঁ, এবার ও ওটাই বলছে যে জানিস মানে ও ছিল হচ্ছে আবার 403-এর হল রুমটায় সোফা কাম বেডে। আচ্ছা আচ্ছা। আর বাকি 403 A B আর C ওরা সবাই চলে গেছে যেরকম সকালে যাওয়ার, কিন্তু সবাই রুম লক করে গেছে। ও বলছে যে জানিস তৃষার রুমের, মানে ধরো তোমার বাড়িতে কেউ নেই, তুমি জানো, তুমি তোমার বেডরুমে, তুমি যদি দেখো যে তোমার মেন দরজায় কেউ নক করছে, তাহলে তুমি বুঝবে যে কেউ এসছে। বাট তুমি যখন জানো কেউ নেই, তোমার যদি আরেকটা বেডরুম থেকে কেউ নক করে, তোমার ভয় লাগবে না? স্বাভাবিক। এবারে ও বলছে যে তৃষার রুমের ভিতর থেকে কে নক করছে, তৃষা তো গেছে ওখানে যোগাতে। আমি বলছি যে এখানে গন্ডগোল সত্যি আছে। তখন আমি একদম শিওর হয়ে গেছি যে এখানে আছে। আর তখন যে আমরা অন্য কাউকে ফোন করে বলবো যে তোরা আয় বন্ধুদের, ওই ডিস্টেন্সটা এই জন্যই বললাম যে এতটা ডিস্টেন্স ওরা তখনই কেউ আসতেও পারবে না। আচ্ছা, মানে এই ঘটনাটা আমি এই জন্যই বলছিলাম যে এতটা দূর, মানে আমি যদি আমাদের যদি কেউ কিছু হয়েও যেত, ওরা তখনই কেউ আমাদের বাঁচাতেও আসতে পারতো না, বুঝলি? মানে কারো যদি হার্ট অ্যাটাকও হয়ে যায় ভয়, সেটাও কেউ আসতে পারতো না। তো কোইন্সিডেন্টলি আমাদের যেটা হয়ে থাকে, নেটওয়ার্ক কারোর ফোনে নেই, 3 জনের ফোনে নেটওয়ার্ক নেই ওই টাইমে। কিন্তু নেটওয়ার্ক থাকে তো এমনি সময় থাকে, হ্যাঁ। এই যখন ঘটনাগুলো ঘটতো তখন থাকতো না, কারোর ফোনে থাকতো না। মানে এরকম না যে সবারই একটা কোম্পানিরই সিম, সেটা না, সবার আলাদা আলাদা, কিন্তু কারোর ফোনে নেটওয়ার্ক নেই। কিছুক্ষণ পরে হঠাৎ একটা ফোন বাজলো, কিছুক্ষণ পরে এলো, আর তারপরে আস্তে আস্তে সব শান্ত হয়ে গেল, আর কিচ্ছু কোনো ভয় নেই, কিচ্ছু না, আবার নর্মাল যত বেলা বাড়ছে একটু ঠিক হলো। তো কিছুক্ষণ পর শুনে এখন এরকম মনে হচ্ছে, তুমি অ্যাবসলিউটলি। আর আমি এখন হাসছি। আর আমি ইভেন আজকেও আমার এক বন্ধু ফোন করেছিল, যারা আমরা এই রুমেই ছিল। তা মানে আমরা যখনই কথা হয় আমাদের এইটা নিয়ে তো হয়ই যে আমরা কী দিন কাটিয়েছি। হ্যাঁ, সত্যি এখন মানে হাসি পাচ্ছে বা এখন মজার লাগছে, বাট জিনিসটা কিন্তু তখন কিন্তু যে ফেস করে, মানে আমরা তো আর সচরাচর ভূত দেখবো বললে তো আর ভূত দেখা যায় না। যদি মানে ওটা তোমার কপালে থাকলে তুমি হবেই তোমার সাথে। আর এতগুলো মানুষের একসাথে, মানে প্রত্যেকের, আমি বলছি তুমি যদি বাকিদের সাথেও কথা বলো তাহলেও তো এই সেম ঘটনাটাই তোমাকে বলবে। আর আমি নাম নিলাম না যদিও, বা প্রত্যেকটা মানে আমার যারা বন্ধু বান্ধব
ইভেন অডিয়েন্সের মধ্যে থেকেও তারা মানে তারা প্রচণ্ডই সবাই পপুলার হয়ে গেছে এখন অনেক বেশি, তারাও যদি মানে তাদেরকেও জিজ্ঞেস করা হয় তারাও একই কথা বলবে। মানে অডিয়েন্স থেকেও যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে মানে কী হয়েছিল এরকম বলুন, তারাও সেম কথাই বলবে। তো যাই হোক, সেই দিনের তো ওই বেলা ওইটুকু টাইম তো কাটলো। তো ওরা ফোন করে বললো তোরা কি কিছু, তারপরে আর কোনো অ্যাক্টিভিটি হয়নি? কিচ্ছু অ্যাক্টিভিটি নেই আর। তারপরে ওরা ফোন করে ফোনটা ঢুকলো, ওই ফোনটা যে ঢুকলো তারপর থেকে সব নর্মাল, কোনো আওয়াজ, কোনো দরজায় নক টক কিচ্ছু নেই। তো ফোন করে বললো তোরা কি কিছু খাবি, নিয়ে আসবো? তা আমি বললাম যে হ্যাঁ ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট করতে হবে, মানে এই ভয়ে তো থাকা যাবে না। আর তুমি একটা জিনিস ভাবো, আমরা কিন্তু অনেকগুলো সময় এরমভাবে কাটিয়েছি। তারপরের দিকে এরম হয়েছিল যে ও করছে করুক গিয়ে, আমরা থাকি, মানে আর কিছু করার নেই। তো ওরা আমাকে ফোন করে খাবার দাবার নিয়ে আসলো। এবারে ওই ঘটনা নিয়ে আমরা তারপরে আলোচনা সভা একটা বসালাম। এবারে যা হয় আর কি, একটা আমরা তিনজন ভয় পেয়েছি, বাকিদের একটা কিছু তো বলতে হবে। এসে বলছে এই ফ্যানের ব্লেডটা মনে হয় বেঁকা, এখানে মনে হয় মানে সবাই সবার মতন একটা খেয়ালি একটা পোলাও বানাচ্ছে, ফ্যানের ব্লেডটা বেঁকা বুঝলি, এখানেই মনে হয় কিছু হয়েছিল। আদৌ ওসব কিছু ঘটনা নয়। তো ও আবার অন্য বলছে আমিও পেলাম, ওগুলো সব আজগুবি, মানে বাকিদেরটা কেউ কিছু ভয় তখনও পায়নি, কিন্তু ভয় যখন পেয়েছে মুখ দেখে তখন বোঝা গেছে যে ভয় পেয়েছে। কিন্তু মানে বাকিরাও এক্সপিরিয়েন্স করেছে পরে ওই দিন শুরু হলো সবার সাথে, মানে প্রথম। তো যাই হোক, তারপরে আমরা বললাম 400 সাথে থাকা যাবে না, সব গোয়েন্দা আমাদের বন্ধুরা হয়ে গেল, সব গোয়েন্দা তখন কীভাবে হলো না হলো না, এত গোয়েন্দাগিরি করে লাভ নেই, আমরা এখন আজকে সবাই একসাথে থাকবো। আর কয়েকজন খুব সাহসী, তারা নিজের মতো, আমি পাত্তা দিই না বলে চলে গেল। আমরা সব 403-এ চলে গেলাম, 407C ছেড়ে দেবো বয়কটের রুম বলে আমরা 403-এ চলে গেলাম। গিয়ে বসে আছি, ওই মোমেন্টে আমার যেই বন্ধু এই পায়ের লিগামেন্টে চোট লেগেছে, ওর তখনই স্নান করতে হবে। এত ভূতের ঘটনা ঘটে আছে, নিজেও ভয় পেয়েছে, আমি স্নান করবো হঠাৎ করে। আমি যে আজকে একটু বাদা, তখন ঠান্ডা কিন্তু মানে এরকম গরম যে প্রচণ্ড সেটা না। তো আমি স্নান করবো, আমি যে দাঁড়া একটু একটু শান্ত হ, ঠান্ডা হ, বস একটু, এখনই স্নান করতে যাস না। এক কাজ আমাকে বলছে যে এক কাজ কর, আমি বাথরুমে যাচ্ছি, তুই বাইরে দাঁড়া। আর একটু একটু ছেলে ছেলে হাবভাবর মধ্যে, হ্যাঁ আমি বাথরুমে যাচ্ছি, তুই বাইরে দাঁড়া, হ্যাঁ আর আমি দরজা লক করবো না, আমি যদি ভয় পাই আমি পালিয়ে আসবো। ঠিক আছে, তুই আমাকে বাঁচিয়ে নিস। মানে তখন সবাই আর কি ভয় একদম আত্মারাম খাঁচা সবার। তো যাই হোক, আমিও দাঁড়িয়েছি, যা বলেছে আমি বাথরুমের বাইরে দাঁড়িয়েছি। ও বাথরুমে শ্যাম্পু নিয়ে জাস্ট শ্যাম্পুগুলো রেখেছে একটা জানলার পাশে, এরকম করে সাইডে রেখেছে, রেখেই মা গো বলে চিল্লানো। আর ওর মা গো শুনে, আর আমি হচ্ছে পালানোতে এক্সপার্ট, আমি ওর মা গো শুনেও যা হয় হোক আমি আবার পালিয়েছি ওখান থেকে। আর ও দরজা খুলে ও আমার পিছন দৌড়, মানে ও ভিতরে কি দেখেছে, কি শুনেছে, কি ফিল করেছে আমি জানি না। আমি দরজার বাইরে ছিলাম, ও মা গো বলেছে, আমি দৌড়। তো ও আসলেও দেখতে পারে, আমি কিন্তু জানি না ও কী দেখেছে। ও দৌড়ালো যেই, মনে হচ্ছে না ওই ভর করেছে আমাকে তাড়া করতে আসছে, যে লোকে দেখলে মনে হবে না আমি দৌড়াচ্ছি, আমার পিছনে ও দৌড়াচ্ছে। দিয়ে আমি খাটের উপর বসলাম, ও খাটের উপর পড়ে গেল, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, বুঝলে। এবারে আমি তো তখন মানে তখন তোকে ডাকা হচ্ছে, কি হলো রে বাবা, অজ্ঞান হয়ে যাওয়ার মতন এমন কি ঘটনা হলো, মানে কি দেখলো, আরশোলাও দেখলো না, ইঁদুর দেখলো না, বুঝতে পারছি না। তখন কিন্তু আর কিছু হচ্ছিলই না, আর আমরা তখন অন্য রুমে। তোকে ডেকে ফেকে তোলা হলো, আমি যে কী হয়েছে, এরকম করলি কেন হঠাৎ করে? তখন বলছে বলিস না, আমি না যখনই ওগুলো রেখেছি তখন অদ্ভুত একটা এমন ভাইব্রেশন হলো, মানে আমি কি দেখেছি কি শুনেছি বোঝাতে পারবো না, অদ্ভুত একটা ভাইব্রেশন হলো বাথরুমটার মধ্যে, ঠিক আছে। মানে কেউ চায় না আমি এখানে ঢুকি, মানে ও বোঝাতেই পারেনি ঘটনাটা কী হয়েছে, কিন্তু ওর অজ্ঞান হওয়ারও কথা না। মানে পায়ে চোট লাগলে তো কেউ হঠাৎ করে ওরকম ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় না। যাই হোক, ছিলই কিছু ফিল করেছে, সেটাও বোঝাতেও পারেনি, এখনও বলতে পারেনি যে আমি কিছু দেখেনি, কিন্তু কিছু একটা মানে অদ্ভুত একটা নাকি ভাইব্রেশন, কিছুটা আওয়াজ হয়েছে, বুঝলে। সেখান থেকেও ওরকম ভয় পেয়ে এরকম হয়েছে। যাই হোক, তো আমি তো সেই খুব ঝগড়াঝাটি, আমি খুব মানে প্রতিবাদী আর কি, এরকমভাবে আমরা থাকবো কি করে, আমাদের তো লাইফ রিস্ক আছে এখানে, যে ও অজ্ঞান হয়ে গেল, ওর যদি কিছু একটা হতো বা ওর মা বাবাকে তোমরা কি জবাব দিতে। আমি তো সেই খুব ঝামেলা যেটি করি, কোঅর্ডিনেটর বা হ্যাঁ ওদের সাথে
কেউ দেখো শোনো, সত্যি কথা বলতে সবাই ওখানে যায় নিজের জায়গা বানাতে, তো কেউ তখন অত বেশি মানে ভয় পেলেও না আমাদেরকে থাকতে হবে, বুঝতে পারছো? তখন তুমি চলে যাও, তুমি থাকো না তুমি Correct, চলে যাও, correct, তোমার জন্য সব চেঞ্জ হবে এটা হয় না। তুমি সুযোগটা হারাবে। তুমি একা লড়লে তুমি একাই হয়ে যাবে, তুমি যে সবাই মিলে একসাথে বলো তখন একরকম ব্যাপার, কারেক্ট। নাহলে বলবে তুমি একা চলে গেলে আমাদের শৌকি থোড়ি বন্ধ হয়ে যাবে তোমার জন্য, হবে না তো। ওই ভয়ে কেউ বলে না, মানে তাদের মনে হচ্ছে যেন ভূতের ভয় আমি সহ্য করে নিই, তবুও আমি কেন এই শোটা থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, তো আমি মাকে ফোন করবো যে মা এরকম এরকম ব্যাপার, আমি এখানে থাকতে পারছি না। হ্যাঁ, তো মা বললো ঠিক আছে শান্ত হওয়া, বোঝ সব। তখন অলরেডি আমরা বুঝে গেছি যে এখানে কিছু আছে। আমি তখন বললাম যে যদি আমাদের কিছু নাই করতে পারেন তাহলে আমাদের নিচের রুমে শিফট করে দিন, আমরা উপরের রুমগুলো থাকতে পারছি না। হ্যাঁ দেবো 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 করতে করতে বললো যে ঠিক আছে দেবো, আমরা কাল পরশু ভাবছি করে দেবো। কিন্তু বিশ্বাস করো ওই দিনের পরে কিন্তু আর এইরকম এই যে দরজা লক হয়ে যাওয়া এই ঘটনাটা আর হয়নি। ওই দুদিন যে আমরা উপরে ছিলাম হয়নি। যাই হোক, পরের দিন আমরা খেতে যাব নিচে, তো দুপুরবেলা খেয়ে যখন ফিরছি, আমাদের সাথে একটা মেয়ে ছিল, যেই মেয়েটা ওর টেন্ডেন্সি ছিল হচ্ছে ও করিডোরে দাঁড়িয়ে না এরকম জানলার দিকে বাইরে দাঁড়িয়ে করে চুলটা আঁচড়াতো যাতে ঘরের মধ্যে চুল টুল না হয়, এরকম করতো। তো আমরা যখন খেয়ে ফিরছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ও ওই করিডোরে দাঁড়িয়ে আছে, ওইখানেই চুল আঁচড়াচ্ছে। তো আমি না আমার ওই বন্ধুর আরেকটা বন্ধু ছিল তৃষা, ওকে বললাম যে শোন না, ও এত তাড়াতাড়ি ওখানে গিয়ে চুল আঁচড়াচ্ছে কী করে রে, মানে ওই যে ডিস্টেন্স, এই জন্যই বলছিলাম বারবার, এত দূর থেকে আমরা হেঁটে আসছি সবাই একসাথে, ও আগে অত পৌঁছে চুলও আঁচড়াতে শুরু করে দিল, এটা কী করে সম্ভব? বলে না আমি ওকে বলে জাস্ট পিছনে আরেকজনকে বলতে যাব, ঘুরে দেখি ওই মেয়েটা ওখানে, ওই মেয়েটা এইখানে, ওই রকম আমি দূর থেকে দেখছি ও চুল আঁচড়াচ্ছে এরকম দাঁড়িয়ে। এবং তুমি নয় নিশ্চয়ই যার সঙ্গে কথা বলছো সেও দেখেছে। আমাদের তখন আরো হয়ে গেছে, এবার আমরা তো ওকে ভূত ভাবতে শুরু করেছি যে তুই ওর সাথে কেউ আমরা কথা বলছি না, ভয় গিয়ে তো উঠতে হবে আবার ওখানেই, উঠতে হবে ওখানে, কারণ আর ও থাকতো ওই 403-এই, ঠিক আছে, আর 407-এ না, আমি 407-এ আমরা থাকতাম। তারপরে 407-এ আর কোনোদিন সেরকমভাবে কিছু ফিল করিনি। আমাদের রাত্রিবেলা আরেকদিন একটা বন্ধু, ঘুরিয়ে ফিরিয়ে শুতাম বলছি না, আরেকটা বন্ধু এসে বলছে তোদের রুমের না ভাইব্রেশনটা আমার ঠিক লাগে না কখনোই আসলে, কিন্তু ঘটনাটা এখান থেকেই শুরু হয়, আমাদের 407C থেকেই। তা আমি আর ভেবেছি ঠিক আছে আর কিছু করার নেই, থাকতে দুদিনের ব্যাপার, আর থাকেই তারপর নিচে চলে যাব। এবারে ওই দিন যখন আমরা দেখেছি ওই মেয়েটাকে উপরে, তখন আমার মনে হয়েছে যে আমরা আজকে একটা কাজ করবো, আমরা সিঁড়ি দিয়েই যাব। আমার দেখতে হবে যে তোমরা আমাকে কেন লিফটেই যেতে বলছো কেন, আর তখন আমাদের সাথে কেউ ছিল না যে আমাদের বারণ করবে, আমরা আলাদা আলাদা আসছিলাম। তো আমরা কয়েকজন সাহস করে আমরা সিঁড়ি দিয়ে গেছি। তুমি বিশ্বাস করো, এত বড় একটা প্রপার্টি, যেটা এত নাম, সবাই লোকজন বিয়েবাড়ির জন্য ভাড়া নিচ্ছে, এসে শ্যুট করছে, সব কিছু হচ্ছে, সেই রুমের ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ফ্লোরে সব রুম বন্ধ, সব রুমের বাইরে এরম ঝুল পড়ে গেছে। হ্যাঁ, কোনোটার দেয়ালে পুরো ধুলো, হাতের ছাপ, পায়ের ছাপ, হওয়ার কথাই না, মানে পুরো অ্যাবান্ডেন্ট একটা জায়গা মনে হচ্ছে। আবার 4th ফ্লোরটা আবার ঝকঝকে করে দিয়েছে, সেটা আমরা থাকবো বলে হয়তো পরিষ্কার করিয়েছিল। তো আমরা সেই দিনই আমি বললাম যে আমি আর দুদিনও ওয়েট করবো না, আমরা আজকেই নিচে নামবো। তখন অলরেডি সেদিনকার ওরা সব চেক আউট করছে নিচের ওরা। তো ওরা বলে ঠিক আছে তাহলে নামিয়ে দিচ্ছি, দিয়ে আবার সেই আমি তখন দেখে যখন ফেলেছি আর লিফটের দরকার নেই, আর আমি ভয় পাচ্ছি না, আমি সিঁড়ি দিয়েই নেমে যাব। আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি, নেমে আমাদের রুম সার্ভিস, আর আরেকটা জিনিস, আমাদের ওই উপরে রুম সার্ভিসের কেউ উঠতো না, না, গ্রাউন্ড ফ্লোরে থাকলে আসতো, উপরে কেউ উঠতো না। মানে অদ্ভুত না, মানে ওরা জানে কারণ আমি তারপরে ওই উঠতো না, কারণ ওই জন্য আমি আমাদের নিচের একটা রুম সার্ভিসের জন্য ছেলে এসছে, তাকে আমি ডেকেছি, শোনো সত্যি কথা বলো তো কী আছে, কারণ আমাদের এতগুলো আমরা মেয়ে আছি তো আমাদের এখানে সেফ লাগছে না, সত্যি বলো কি তোমার, সত্যি আমাদের বোনের মতন ভেবে বলো যে তোমাদের কিছু থাকলে আমাদের বলে দাও, আমরা কাউকে কিছু বলবো না, যদি না বলো তাহলে কিন্তু আমি সব জানিয়ে দেবো সবাইকে।
তখন বলছে দিদি আমার চাকরি চলে যাবে। আমি যে না না বলো কিছু কী হয়েছে সেটা বলো। বলছে এখানে না আমাদের একজন স্টাফ আমাদের সাথে থাকতো, সে মারা গেছে, তারপর থেকে আমরা জানি যে ও আমাদের সাথে আছে, আমরাও ফিল করি আমরা যখন রাত্রিবেলা একসাথে, ওরা মনে হয় রাত্রিবেলা সিনেমা দেখে একসাথে বসে, বলছে আমরা ওকে দেখতে পাই, আমরা ওর আওয়াজ পাই, এরকম ওদের সাথেও কিছু ঘটে। বাট পরে শুনলাম আলাদা ঘটনা, মানে এইটা তো আছেই, এটা একজন, কিন্তু মানে পরে আমি জানতে পেরেছিলাম যে ওই 407C-তেই একটা মানে মহিলা একজনকে মার্ডার করা হয়েছিল। মানে তুমি বলছো একটা না, মাল্টিপল স্পিরিট। মানে ওই জায়গাটাই পুরোটা মানে গন্ডগোলের, পুরোই মানে ইভেন আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো আমার, বাকি আমি তো আমাদের রুমেরটা বললাম, আমি আরও রুমের আমার বন্ধুদের সাথে সাথে যা যা হচ্ছে সেগুলোও বলছি, বলে আমি তাদের নাম্বারও দিয়ে দেবো, তুমি পারলে জিজ্ঞেস করে নিও, সেম গল্পই বলবে তোমাকে। তারপর যাই হোক, আবার নিচের রুমে তো শিফট করলাম, এতদিন ভেবেছিলাম কি নিচের রুমে ঠিকই যাচ্ছে সব, আর কোনো অসুবিধা নেই, এবার শুরু হলো নিচের রুমেও। এবার শুরু হলো নিচের রুমে, ওরা ভাবছে যে উপরে ছিল একটু ভয় দেখে। আগে যখন তোমরা থাকতে তখন তো নিচের রুমে কিছু না 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 কিছু হতো না। তারপর এবার না মনে হয় কিছু কিছু রুমেই হতো এগুলো, আচ্ছা ঠিক আছে। তারপরে নিচের রুমে যেই রুমটা থাকতাম সেখান থেকে অন্য রুমে শিফট করা হলো। তো তারপর থেকে আমার নিচের রুমে কখনো হয়নি, অন্য আর একটা বন্ধুর রুমে হয়েছে, যে ওরা বসে আছে রাত্রিবেলা হঠাৎ করে, ওই ধরো সেন্টার টেবিলগুলো হয় না আমাদের, ওই বেডের পাশে পাশে একটা করে সোফা থাকতো, তার সাথে একটা সেন্টার টেবিল থাকতো কাঠেরগুলো, আর ভারীগুলো মানে বর্ডারগুলো কাঠের, মাঝখানটা গ্লাস দেওয়া, ওইরকম সেন্টার টেবিলগুলো। এবার ধরো তুমি কোনো মানে কোনো টেবিল যদি অনেক দিন না নাড়াও, দেখবে ওই শেপেরই একটা ধুলো পড়ে যায় না, ওই রকমই। তো রাত্রিবেলা ওরা ঘুমিয়ে পড়েছে ওই রুমটাতে, হঠাৎ করে প্রায় এই 1.5 হাত মতো টেবিলটা ঘটঘট ঘটঘট করে এগিয়ে এসছে ওদের কানের কাছে, ঠিক আছে। হ্যাঁ এরকম জাস্ট হাসছি মানে এবার ওদের মনে হয়েছে হয়তো ভুল আওয়াজ পেয়েছি, কিছু হয়তো হয়নি, কিন্তু উঠে দেখছে যে ওই যে ধুলোর শেপটা যে হয়েছিল যেখানে টেবিলটা ছিল সেই জায়গাটা থেকে ওটা এগোনো, আর ওই ধুলোর জায়গাটা পিছন দিকে, মানে ওখান থেকে এগিয়ে এসে তখনই ওরা মানে জানলো যে ওটা এগিয়ে এসছে, মানে আমরা এটা ভুল ভাবিনি। আর একসাথে কি করে 3-4 জন ভুল ভাবতে পারে? কারেক্ট, কারণ ইভেনচুয়ালি এই কটা দিনে বেশ বহুজন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ইভেন এটাও হয়েছে মানে এতটাই সময় মানে আলাদা আলাদা করে কিছু ঘটনা ঘটেছে না বিক্ষিপ্তভাবে, ওই যে আমি মানে মেলাতে লিঙ্ক করতে পারছি না, ইন বিটুইন হয়েছে যে আমি কখনো দেখিনি যদিও বা, আমারই 2-3 জন বন্ধু একই টাইপের স্বপ্ন দেখতো, মানে একই টাইপের স্বপ্ন, মানে একটা মেয়ে যার বড় বড় চুল, এরকম করে চুলটা করছে আর বলছে তোদের কাউকে এখানে থাকতে দেবো না। এবারে যখন একটা বন্ধু আমাকে বলছে গল্পটা, ও পাশ থেকে শুনে বলছে আরে তুইও এরকম স্বপ্ন দেখেছিস? আমি এরকম একটা মেয়ের স্বপ্ন দেখেছি। বুঝতে পারছো? এবারে স্বপ্নটা তো আর কেউ মানে আলোচনা করে বলতে পারে না, ঘটনা না আলোচনা করে একটা বলতে পারলো। এটা একটা ট্রিমেন্ডাস মানে ভীষণ ভীষণ ক্রিপি না ভীষণ কারণ এখানে না আমি স্পেশালি দেখলাম মেয়েদের সাথেই মনে হয় বেশি টর্চারটা হতো ওই জায়গাটায়, ওই জন্য মেয়ে জিনিসটাই আমরা সবসময় দেখতাম। তারপরে আর একটা টাইমে হতো আমাদের ওইটার পাশে একটা মসজিদ ছিল, হ্যাঁ, তো যখনই এই ঘটনাগুলো হতো, তারপরে যখন সারা রাত ধরে কিছু কিছু জিনিস ঘটলো, এই টেবিল এগিয়ে যাওয়া এগুলো হতো, তারপরে ঠিক যখন এই পাশে আজানটা শুরু হতো তখন আবার সব শান্ত হয়ে যেত, বুঝলে। এবারে ওই যে টেবিল যে এগিয়ে আসলো ওই দিনেরই মানে ওরা মানে একটা কিছু হতো না, মানে টুকটাক এটা পড়তে থাকতো, ওটা এরকম হতো। ওদের একটা নেল পালিশ রাখা ছিল টেবিলের উপরে, হঠাৎ করে দেখছে নেল পালিশটা ছিটকে গিয়ে দূরে পড়লো। এবার নেল পালিশ ধরো টেবিলের মধ্যে দেয়ালে সাটিয়ে যদি কিছু একটা রাখা হয়, ছোট্ট নেল পালিশ, আর তো কাচের, ও তো প্লাস্টিকের না যেরকম গিয়ে উড়ে পড়বে, হাওয়া দিলেও পড়বে এরকম কোনো চান্সেসই নেই, বলছে ছিটকে দূরে গিয়ে পড়লো। ওটা ব্যাপারটা না মানে তোমাদের নিশ্চয়ই কোনো ফিজিক্যালি কিছু হয়নি, বাট ওটা না জানানো যে আমরা আছি, হ্যাঁ না জানান দেওয়া যে আমরা এখানে আছি, তোমরা একা নয়, হ্যাঁ ব্যাপারটা ওরকমই, কারণ খুব ছোট 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 জিনিস ঘটে যাচ্ছে। এইবারে যখন তো বাচ্চা মেয়েগুলোর ওরকম প্রত্যেক দিন তুমি ধরো বসে কথা বলছো, তোমার সামনে থেকে নেল পলিশের শিশিটা ওরকম উড়ে চলে গেল, তখন বয়সটাই বা কত, সবাই ধরো আমার 17 বছর বয়স, বাকিদের ধরো 20, 18, 19, 20, 21, মানে এর বেশি কেউ নয় বা তার থেকে ছোট হবে।
তো মানে সবাই যে একসাথে ওই জিনিসটা দেখছি, মা বাবারাও তখন ভয় পাচ্ছে কিন্তু সবার, চিন্তা করছে প্রত্যেক দিন সবাই চিন্তা করছে কারোর মা বাড়ি থেকে ত্রিশূল পাঠিয়ে দিচ্ছে ছোটো, যে মাথার নিচে নিয়ে এসো, কী করবে তখন? তার কিছু করার নেই, যখন তুমি গেছো, যতক্ষণ না তুমি এলিমিনেট হচ্ছে ততক্ষণ তো তোমাকে থাকতেই হবে। তখন মানে ওই মনে হচ্ছে না শো থেকে এলিমিনেট হয়ে গেলে মানে ভালো বেঁচে যাই আমরা। যাই হোক, তারপরে তারপরে যখন কথাবার্তা বলা, আমরা যখন আলোচনা শুরু করলাম, প্রথম দিকে ছেলেরা এত ভালো বন্ধু আমাদের ছিল না, আমাদের ছেলেদের গ্রুপটা। পরের দিকে এই ভূতের চক্করে ছেলেদের সাথে আমাদের একটা কথাবার্তা শুরু হলো যে তোরাও দেখছিস, এবারে ওরাও এক্সপিরিয়েন্স করছে। হ্যাঁ, এবারে এখানেই শুরু হলো। ছেলেরা কিন্তু অন্য বিল্ডিংয়ে থাকতো। এবার যেদিন যেদিন আমাদের রুমে এরকম এরকম ঘটনা ঘটতো, ওই দিন ওদের রুমে এরকম ঘটনা ঘটতো। আর ওদের এরকম কিছু বিক্ষিপ্ত ঘটনা, মানে ধরো আজকের ওরা রিহার্সাল রুম থেকে কেউ হেঁটে আসছে, মনে হচ্ছে পিছন পিছন ওদের কেউ ফলো করছে। তো আমাদের একজন এডি ছিল, সে আমাদের খুব ক্লোজ, সে আমার বন্ধুর হাজব্যান্ড এখন, তো ওই শো থেকেই বিয়ে হয়েছে ওদের। তো সে পরে বলছে আমাদের যে আমরাও ফিল করতাম, মানে এরকম না যে শুধু পার্টিসিপেন্টরাই করতো, বা এরকম না যে ওরা বাড়ি চলে যেত, ওরা থাকতো যখন ওরাও কিন্তু পেতো। তো বলছে আমরা এরকম রাত্রিবেলা পরের দিন শ্যুটের কী হবে ডিসকাস করে যখন ফিরছে, সাথে আমাদের এক কন্টেস্টেন্টও ছিল, বলছে ওদের প্রচণ্ড ভয় লেগেছে। আর ওটা কিন্তু কোনো রুমে না, মানে ওরা একটা জায়গা, একটা হল রুম থেকে ওরা নিজেদের হোটেলের রুমের দিকে ফিরছে। বলছে রাস্তায় মনে হচ্ছে কনস্ট্যান্ট পায়ের একটা আওয়াজ, আমাদের পিছন 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 কেউ আসছে। ওরা লাস্টে বাধ্য হয়েছে যে বলছে যে মানে সিগারেট একটা ধরাই, তাহলে আগুন থাকলে অ্যাটলিস্ট আমাদের ইয়ে হবে না কিছু, ওই ভয়। ছেলেরা তো অত বেশি এক্সপ্রেস করে না, মেয়েদের মতো হাউ হাউ তো করছিল না এরা। তো যাই হোক, ওই ছেলেদের রুমে একটা ঘটনা সেদিনই হয়েছে, যেদিন এই টেবিলে এগিয়ে আসার ঘটনাটা ঘটেছে। তো পরে জানতে পারছি ওদের সাথেও কিছুদিন ধরে ঘটছিল কিছু ঘটনা। তো ওরা ঠিক করেছে যে আজকের আমরা সবাই রাত্রিবেলা একসাথেই একটা রুমে থাকবো, থেকে আমরা মানে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো যে কী হচ্ছে, আর সবারটা শুনবো, মানে ছেলেরা নিজেরাই সবারটা শুনবো কী হচ্ছে। আর বিশেষ করে ওখানে মোটামুটি 8-10টা ছেলে ছিল ওই রুমটাতে, সবাই ছিল। হঠাৎ করে ও ছেলে ওই রুমটা কীরকম ছিল, একটু বড়, মানে ওই রুম নাম্বারটা আমার মনে আছে, ওটা রুম নাম্বার ছিল 1075। ঠিক আছে, তো ওই রুমে একটা বেডরুম ছিল, বাইরে একটা ড্রয়িং রুম ছিল, সোফা ছিল ওই রুমটার মধ্যে। ওরা বলছে আমরা যখন কথা বলছি, সবাই আলোচনাটা শুরু করেছি, ওই বাইরের রুমে কেউ একটা হাঁটছে, আর কেউ মানে মানে হুইসেল বাজাচ্ছে আর হাঁটছে ঘরের মধ্যে, এটা বোঝা যাচ্ছে কনস্ট্যান্ট, যে তুমি আমাকে নিয়ে আলোচনা করলে আমি তোমাকে আরও ভয় দেখাবো। ওরা যতক্ষণ আলোচনা করছিল না কোনো কিছু না, ওই হুইসেল বাজানোটা শুরু হলো। ওই দিন আমাকে মানে বাকি তো যা যা ঘটনা ঘটেছে কেউ পাত্তা দিয়েছে দেয়নি, ভয় পেয়েছে পায়নি, বাট ওই দিন ওই 10টা ছেলে প্রত্যেকে আমাকে মানে পরে আমাদেরকে স্বীকার করেছে বা বলেছে, এখনও কথা হলে বলে যে ভাই ওই দিন আমরা ভয় পেয়েছিলাম, প্রত্যেকটা ছেলে ভয় পেয়েছিলাম। তার মধ্যে প্রায় 7 থেকে 8 জন ব্রাহ্মণই ছিল পৈতেয়ালা, প্রত্যেকে মানে যে যা মন্ত্র জানে সব শুরু করে দিয়েছিল, কিচ্ছুতে কাজ হয়নি সেদিন ওদের। জাস্ট বুঝতে পারছে যে কেউ একটা আছে ঘরের ভিতরে ঘুরছে, হুইসেল দিচ্ছে। এবার ওদের রুমে নাকি সোফার পাশে একটা নাকি এরকম বড় সিংহাসন টাইপের সোফা ছিল, যেই সোফাটা ওরা কেউ বসতো না। বলছে ওই সোফাটাতে সামনে দাঁড়ালেও আমাদের একটা কোনো অদ্ভুত ফিল হতো ওই পার্টিকুলার ওই সোফাটার সামনে। সেরকম কি এক্সপেরিয়েন্স করেছিল? কিছু এক্সপিরিয়েন্স করেনি, বাট ওরা বসতে পারতো না ওটাতে, মানে নেগেটিভ লাগতো ওটার, মানে ওটার সামনেই ওরা বেশি ইয়ে করতো না। আর যেটা বললাম যে আমরা তো রুমে থাকতামই না বেশিক্ষণ, রাতটুকু আসাম কেই বা তখন আর রাত্রে সোফায় বসতে যাবে, সেটাও একটা। আর ওদের মনেও হতো না, মানে পাশের সোফাটায় বসলে ওটাতে কেউ বসতো না। আচ্ছা, ঠিক আছে, মানে মনে হতো যেন ওটা কারুর একটা মানে পার্সোনাল কিছু আছে, ওটা বসতো না। তো ওরা জলের বোতল একটা রাখা ছিল 2 লিটারের ভরা, এরকম না যে খালি হাওয়া দিলেও পড়ে গেল, সেটা না, ভরা জলের বোতল রাখা। ছেলেগুলো সবাই খাটে বসা, ওরা আলোচনা করছে এটা নিয়ে, আর বাইরে তো ভিসেলটা হচ্ছেই। মনে হলো, মানে আমাকে বলছে আমার বন্ধুটা, যে মনে হলো যেন এই জলের বোতলটাকে ওটা ঠাস করে চাটি মেরে ফেলে দিল সোফা থেকে, ওই ভরা জলের বোতল। এবার শুরু হলো ওই একসাথে, মানে পরপর কেন রেখেছিস, হ্যাঁ এরকম ধাক্কা মেরে ফেলে দিল। আর ফেলে দিল মানে এরকম না যে নিচে পড়ে গেল গড়িয়ে আছে, সেটা না, মানে একদম দূরে গিয়ে পড়লো, ঠাস করে ফেলা। হ্যাঁ,
তো তারপরে একটা প্লাস্টিক, মানে ধরো কোনো হাওয়া নেই বাতাস নেই, প্লাস্টিকটা একটুখানি মানে মাঝে মাঝে উড়ে উড়ে উঠছে, খালি প্লাস্টিকই, সেটা ওঠার কথা না। ফ্যান চললে না একটা প্লাস্টিক উঠতে পারে বা একটু ঘোরাঘুরি করতে পারে, এমনি পড়ে থাকলে তো পড়েই থাকবে। আর একটা কারণেও হতে পারে, সেটা হচ্ছে যে ধরো একটা প্লাস্টিক পড়ে আছে, পাশ দিয়ে যদি কেউ যায়, ওরা সব খাটে বসা। না না ওদের কথা বলছি না, পাশ দিয়ে যদি কোনো কিছু যায় ওই তাহলে সেই হাওয়াটাতে উঠতে পারে। ওই জন্য বললাম সেন্ট্রাল এসি ছিল, কোনো রকম এসির যে ব্লোয়ারটা সেটা লাগার কথা না, ফ্যান নেই রুমের মধ্যে কারুর। ওদের একটা জাস্ট এরকম রড নাকি আলনা টাইপের কিছু ছিল, সেটার মধ্যে ওরা জামা কাপড় রাখতো। আর ছেলেদের জিন্স তো মানে ছেলেদের কেন এমনি জিন্স তো ভারীই হয়, তো দেখছে কোনো হাওয়া নেই, জিন্স এরকম এরকম করে মানে হাওয়ায় মানে হাওয়া দিলে দোলার মতো যেটা ওরম হচ্ছে। ঠিক আছে, মানে এরকম না যে আমাদের কারোর কোনোদিন কোনো ক্ষতি হয়েছে, বাট কেউ বা কিছু মানে স্পিরিট হয়তো ওখানে ছিল যারা চাইতো না যে আমরা ওখানে থাকি, বা হয়তো আমাদের গার্ড করার চেষ্টা করছিল যেখান থেকে চলে যেতে। কারণ এটা আমরা শুনেছি পরে প্রেজেন্সটা ফিল করানো বা কিছুভাবে চাইতো না আমরা থাকি, সেটা আমাদের ভালোর জন্য হতে পারে, আমাদের খারাপ মানে ওরা চাইতো না ওদের ক্ষতি মানে ওদের কোনো ডিস্টারবেন্স হোক, হ্যাঁ সেটাও হতে পারে, বা আমাদের ভালোর জন্য হতে পারে। কারণ পরে জানতে পারি আস্তে আস্তে যে ওই জায়গাটা প্রচুর মানে অপকর্ম হতো মেয়েদের সাথে, বা ওইখানে ভিতর থেকে একটা লেক গেছে ওই রিসর্টটার, সেই লেকের মধ্যে ফেলে দেওয়া হতো। আর সেইটা হয়েছিল 407 সিতেই, যেটাতে আমি রুমটাতে লক হয়েছিলাম, যেটাতে মানে ঘরের ভিতরেই ওই রিসর্টটাতে তুমি সামনের দিকে তুমি সব টের পাবে, পিছন দিকে কি হচ্ছে না হচ্ছে কিছু জানতেও পারবে না। আর ওই জন্য ওরা বলেও না যে ওদের এত যে বড় প্রপার্টি, এত যে রুম আছে, সেটা ওরা বলেও না। আর ওই জন্যই আমাদের ওই ছাদে যাওয়া বারণ ছিল। কেন মানে ওখান থেকে কি কোনো এরকম? হ্যাঁ, এইটা আমরা পরে জেনেছি যে ওখানে কিছু একটা হয়েছিল ওই রুমটাতে কোনো মহিলার সাথে, তারপরে তাকে ফেলে দেওয়া হয়েছে লেকে, মানে ওই ছাদ থেকে। এবারে সেটা ধরো ছাদ বলছে যে সেটা ধরো আমি 2012-র কথা বলছি, তারও অনেক আগের ঘটনা এটা। তখন ধরো আমরা একদমই ছোট অত ইয়েতেও আসেনি, কিন্তু ওই জায়গাটা প্রচুর মার্ডার বা এইসব অনেক, আর রিসর্ট হওয়ার আগেও এটা প্রচুর হতো ওই জায়গাটাতে। খুব একটা মানে ভালো কিছু ছিল না, ওই জন্য জায়গাটা খুবই নেগেটিভ। ইভেন আমি তো মানে তারপর থেকে আর মানে একবারই গেছিলাম, কিন্তু তোমাদের এই রিয়েলিটি শো এর যে ডিউরেশন মানে যতক্ষণ, তারপরে কি অন্য জায়গায় চলে গেছিল নাকি ওখানেই ছিল তোমরা? এই সিজনটা তো সবাই এখানেই ছিল। হ্যাঁ, এই সিজনটা এখানেই ছিল। পরের দিকে আমি বললাম না যে এরকম হয়ে গেছিলো সবার মধ্যে যে যা হচ্ছে হোক, কারণ কারোর ক্ষতি তো কিছুই হচ্ছে না, আসছে যাচ্ছে মানে এটা কিছু বোতল পড়ে যাচ্ছে, ওটা তারপরে নর্মাল হয়ে গেছে, সয়ে গেছিল সবার কাছে। প্রথম দিকে ভীষণ ভয় লেগেছিল, পরের দিকে সবার ওটা সয়ে গেছিলো। আর তারপরে পরের সিজন থেকে ওরা শিফট করিয়ে দেয় সবাইকে, ওখানে ওই হোটেল আর এখনো অবধি রাখে না, রিয়েলিটি শো কাউকে ওখানে রাখে না। স্বপ্নটা কি বলছিল? স্বপ্নটা কি আর দেখেছিল কেউ? না, স্বপ্নটা ওই যে ওই 1-2 দিনের মধ্যেই সবাই দেখেছিল, তারপরে আর স্বপ্নটাও দেখেনি, তারপরে আর সেরকম কিছু না, ওই যেগুলো হতো ওই খুচখাচ হতো, কিন্তু আমাদের কাছে কিন্তু এখনো কোনো ব্যাখ্যা নেই যেগুলো কি হয়েছিল। এতগুলো মানুষের মনের ভুলও হতে পারে না, এই দরজা লক হয়ে যাচ্ছে, বোতল পড়ে যাচ্ছে, এতগুলো ঘটনা, পর্দা সরে যাওয়া, বাথরুমের জল পড়া তো আছেই, মানে ওগুলো তো হয়ই। সবাই ভাবে মনে হয় ভূতরা বাথরুমে টপ করে জল ফেলে, হ্যাঁ আলো নেভায় জ্বালায়, কিন্তু যখন সত্যি সত্যি হয় না, তুমি তো কোনো জানো না তো কেন হচ্ছে। যেটা তোমাকে যখন বললাম, তোমার মেন দরজায় নক করলে তোমার ভয় লাগবে না, ভাববে কেউ এসছে, তুমি জানো কেউ নেই, তখন তোমার কিন্তু একবার হলেও মানে তোমার পিলে চমকে উঠবেই যে কেন বেডরুমের ভিতর থেকে কেউ নক করছে। তুমি এই যে থ্রু আউট যে ঘটনাগুলো শেয়ার করছিলে আর কি, বা বিক্ষিপ্ত ইভেন্টসগুলো আর কি, তার মধ্যে একটা স্টেটমেন্ট তুমি দিলে যে ভূত তো আর এরকম না, বা স্পিরিট বা সেই এন্টিটিটা আর কি এরকম তো না যে তুমি মনে করলো আজকে দেখবে বলে তুমি দেখবে, কিন্তু তোমার যদি কপালে থাকে দেখার, ঠিক হবে, যেটা আমাদেরকে বাবুজি একটা এপিসোডে আমাদের বলেছিল যে যারা বলে এগুলো সব আজগুবি গল্প, আষাঢ়ে গল্প, তোমার কপালে যদি থাকে তোমাকে দেখতেই হবে এবং তোমাকেও ফিলও করাবে। আর আই এম সো সরি টু ইন্টারাপ্ট, আর একটা কথা যেটা তুমি তোমার
পরের দিন সকালবেলা ওই 6:30টার সময় যেটা হয়েছিল, নেটওয়ার্কে যে কথাটা বললে, এই কিছুদিন আগের যে এপিসোডটা গেল আর কি দ্বীপের, সেখানেও কিন্তু এই একই জিনিস, মানে যখন ওই ইভেন্টটা হচ্ছিল, যখন ওই আকারেন্সগুলো হচ্ছিল, তখন কিন্তু সেই নেটওয়ার্ক ছিল না ওর ফোনে, এবং তার কিছুক্ষণ আগেই দীপ ওর মায়ের সাথে কথা বলেছিল। আই এম সরি, প্লিজ গো হেড। না, আমি সেটাই বলছি যে আমাদেরও মানে কলকাতা আমরা এরকম অনেক সময় হুজুক ওঠে যে এরকম তো অনেক হন্টেড প্লেস আছে, চল না একটু যাই। কোনো দিন তুমি পাবে না কিছু দেখতে, তোমার জন্য ভূত দাঁড়িয়ে থাকবে না যে আমি দেখা দিচ্ছি। যখন তোমার দেখার থাকবে বা যখন তোমার সাথে ঘটার হবে, ঘটবেই। যোগ ইনফ্যাক্ট কিছু ওয়াক হয়, মানে হিস্টোরিক্যাল ওয়াক, এগুলো কলকাতাতে হয়। তো আমার এক দাদা, মাস্টার দাদা, ওরা একবার ওরকম দিল্লি থেকে এসেছিল, এবং ওরা যেখানেই যায় এগুলোতে পার্টিসিপেট করে। তো কলকাতায় হয়েছিল হন্টেড প্লেসেস ওয়াক। আচ্ছা, ওই রাত্রিবেলা 11টার থেকে ওই ওয়াক স্টার্ট হয় আর কি। কিছুই এক্সপিরিয়েন্স করেনি, কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। আমিও যেমন শিলিগুড়ি আসলেই আমার একটা থাকে, আমি ডাউহিল যাব, একটু দেখতে যাব, ভূত যদি, কিচ্ছু দেখা যায় না, ওরমভাবে হয়। অ্যাবসলিউটলি। সো আই গেস এটাই যেন হয় আমার, তোমাদের পডকাস্টে আমার জন্য এটাই শেষ গল্প হয়, কারণ এরপরে ঘটনা ঘটলে আবার মানে মুশকিল তখন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভূতের গল্প এটাই শেষ থাকুক আমার জীবনে। একদমই তাই। হোপফুলি তুমি আর যাতে না দেখো, আর যদি দেখো তাহলে পরে আমরা তো একদম আরেকবার অম্লানকে বলতে হবে, প্লিজ শিলিগুড়ি আয়। সো কেমন লাগলো আজকের এপিসোডটা, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক। এবং এই যে আপনারা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে আছেন, সেটার জন্য একটা বিশাল বড় থ্যাংক ইউ। আর আজকে যদিও আমি একদম শুরুতে বলিনি কথাটা, তবে আজকেও একজন ভিউয়ার্সদের মধ্যে থেকে একজনের নাম আমরা উল্লেখ করতে চাই, যাকে আমরা একটা অনেস্টলি ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট আমরা তাকে একটা থ্যাঙ্কস জানাতে চাই। আর তার নামটা হলো বাসুদেব নন্দী। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর বিইং দেয়ার। আপনি যেভাবে সাপোর্ট করে গেছেন এবং আমাদের এপিসোডসগুলোকে রেগুলার ফলো করছেন, তার জন্য একটা বিশাল বড় থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ তোমাকেও, টাইম বের করে আসলে আমাদের স্টুডিওতে, এবং এই একটা ভেরি ক্রিপি অ্যান্ড ক্রুকেট কাইন্ড অফ আমার নিজেরও ভীষণ ভালো লাগলো, আর নিজের ভীষণ হালকা লাগছে। দেখো 2012 থেকে ঘটনাগুলো আমাদের মধ্যেই আছে, আমাদের এই কটা বন্ধুর মধ্যে আমরা নিজেরাই আলোচনা করি। এতগুলো মানুষ জানতে পারবে আজকে এই ঘটনাটা আমার থ্রু, যে আমাদের সাথে কি হয়েছিল, বা আমাদের কাছে খুব কাছের লোকজনরা জানে যে কি হয়েছিল। বাট এটা আমার নিজেরও অনেকটা হালকা লাগছে যে আমি বলে দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন আমাদের এই সিরিজ, জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এই প্ল্যাটফর্মে, এই সিরিজের যার নাম এক্স ফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।